হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখানে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, এটা একটি কলাম। কলামটি লিখেছেন জিল্লুর রহমান, বিশিষ্ট সাংবাদিক। আজকের এই কলাম থেকেই একদম আমরা এমনভাবে পড়ব, এটাকে এমনভাবে রিডিং অ্যানালাইসিস করব, এক্সাম ওরিয়েন্টেড। এখানে এমন কিছু হিডেন বিষয় আমরা জানবো। একটা রিডিংয়ের ভিতরে গ্রামার, ভোকাবুলারি, ওয়ার্ড অ্যানালাইসিস, ফোকাস রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং, এভরিথিং সব কিছু আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, লেটস আন। দেখেন এখানে বলা হচ্ছে, প্রথম যেটা হেডলাইন, বাংলাদেশ ইউএস ট্রেড ডিল অ্যান্ড দ্য টেস্ট অফ স্ট্র্যাটেজিক অটোনমি। প্রথমে দেখেন এই যে স্ট্র্যাটেজিক, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কৌশলগত। এটা আমরা জানি অর্থটা। অটোনমি মানে হচ্ছে যে স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন স্বায়ত্তশাসন মানে হচ্ছে যে একটা অঞ্চল যখন নিজেই কারো কোনো কর্তৃত্ব থাকবে না, নিজেই কোনো সিদ্ধান্ত নিতে পারবে, সেটাকে বলা হয় অটোনমি। এখানে এই শব্দটাকে বিশ্লেষণ করলে কোনো শব্দের পরে যদি বিশেষ করে নমই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো গঠনতন্ত্র বা কোনো শাসনতন্ত্রকে ইন্ডিকেট করবে। আবার কোনো শব্দের পরে যদি অটো থাকে তখন এটা নিজে নিজে সহজতেই, যেমন আমি যদি বলি অটোক্রেসি। অটোক্রেসি অটোক্রেসি মানে হচ্ছে দেখি এক নায়কতন্ত্র, অর্থাৎ রাজা যখন নিজে নিজে শাসন করবে তখন অটোক্রেসি, অর্থাৎ অটো মানে নিজে নিজে। অর্থাৎ স্বায়ত্ত শাসন মানে কি কোনো অঞ্চল নিজে নিজে নিজের কারো কর্তৃত্ব না হয়ে শাসন করবে, সেটা হচ্ছে তো অটোনমি। জাস্ট শব্দটা আমি বিশ্লেষণ করে দেখাইলাম। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয়, অটোনমি এটা হচ্ছে একটা নাউন। দেখেন, দ্য টেস্ট অফ স্ট্র্যাটেজিক অটোনমি মানে এটা এমন একটি পরীক্ষা যেটা কৌশলগত স্বায়ত্তশাসনের একটি পরীক্ষা। এই যে ফুল দেখেন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, টেস্ট হচ্ছে দ্য নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা একটা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা একটা নাউন ফ্রেজ। দুইটা নাউন ফ্রেজকে প্রেপোজিশন দ্বারা যুক্ত করে ফুলটা আবার একটা নাউন ফ্রেজ হয়েছে। এটা একটা সিঙ্গেল নাউন ফ্রেজ হিসেবে বিবেচনা করা যেতে পারে। অ্যান্ড বাংলাদেশ ইউএস ট্রেড ডিল, ডিল মানে চুক্তি, ডিল এখানে নাউন, ট্রেড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এবং বাংলাদেশ এবং ইউএস এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। নাউনের আগে যখন নাউন থাকবে, অন্য কিছু থাকলেও সেটা যদি নাউনটাকে মডিফাই করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। এই যে দুটা ওয়ার্ডের মাঝখানে একটি হাইফেন থাকলে তখন এটাকে বলতে হবে কম্পাউন্ড ওয়ার্ড, এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করছে বিধায় এটা হচ্ছে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। অর্থাৎ বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে যে বাণিজ্য চুক্তি, সেটি হচ্ছে স্বায়ত্তশাসনের কৌশলগত একটি পরীক্ষা, এভাবে বলা হচ্ছে। এখানে আমরা কোনো ফাইনাইট ভার্ব দেখতেছি না, এটাও একটা নাউন ফ্রেজ, এটাও একটা নাউন ফ্রেজ, ফুলটা মিলে একটা নাউন ফ্রেজ বলতে পারি। তাহলে এই যে নাউন ফ্রেজ এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এরকম এন্ডের আগে যে ফ্রেজ, এন্ডের পরেও সে ফ্রেজ, এন্ডের আগেও যে পার্টস অফ স্পিচ, এন্ডের পরেও সে পার্টস অফ স্পিচ, অর্থাৎ এটা একটা প্যারালাল স্ট্রাকচার, বাক্যের সমান্তরাল। তাহলে আমরা যখন কোনো একটা, যেমন এন্ড দুইটা মেইন ক্লজকে যুক্ত করে, দুটা সেম পার্টস অফ স্পিচকে যুক্ত করে, দুটা সেম ফ্রেজকে যুক্ত করে, এন্ডের আগে পরে সেম গ্রামেটিক্যাল ফাংশন হয়, এটাই হচ্ছে দ্য প্যারালাল স্ট্রাকচার। আচ্ছা, একটু আমরা বিস্তারিত দেখব কি বলেছি। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করতে হবে যে আমরা যদি এভাবেই যদি অ্যানালাইসিস করি তাহলে আমাদের খুব এক্সাম ওরিয়েন্টেডভাবে কিন্তু নিউজপেপার এভাবে প্র্যাকটিস করলে একসাথে অনেক কিছুর প্রস্তুতি একসাথেই হয়ে যায়। আচ্ছা, এখানে বলা হচ্ছে উইথ দ্য ইমার্জেন্স মানে আবির্ভূত হওয়া, অফ দ্য বাংলাদেশ ইউএস রিসিপ্রোকাল মানে পারস্পরিক, এটা অ্যাডজেক্টিভ। ট্রেড এগ্রিমেন্ট, এই যে ট্রেড ডিল কিছুক্ষণ আগে বলেছেন ডিল, এই ডিলের সিনোনিম হিসেবে এখানে এগ্রিমেন্ট ব্যবহার করা যেতে পারে, সমঝোতা, চুক্তি, ডিল, এগ্রিমেন্ট বলা যেতে পারে। এটা শব্দটা কীভাবে গঠন হয়েছে? এটা গঠন হয়েছে এগ্রি থেকে এগ্রিমেন্ট, ভার্বের পরে ম্যান যুক্ত হয়ে নাউন হয়েছে। অর্থাৎ ইউএস আর বাংলাদেশের যে পারস্পরিক একটা বাণিজ্যিক চুক্তি হয়েছে, সেটার আবির্ভূত হওয়ার উপর ভিত্তি করে এই যে কমা প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে,
এবং এই ফুল ফ্রেজটা এটা হচ্ছে তো একটা প্রেপোজিশনাল ফ্রেজ, কারণ উইথ প্রেপোজিশন এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে তো একটা নাউন ফ্রেজ। প্রেপোজিশনের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে সেটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে তো একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে তো একটা প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে বাক্যের শুরুতে প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে। এখন আমরা বাক্যের সাবজেক্টটা খুঁজে পাইনি। বাক্যের শুরুতে প্রেপোজিশনাল ফ্রেজ হলে এখানে একটা কমা হবে। আচ্ছা, এরপর দেখেন দেয়ার হ্যাজ বিন অ্যান এভিডেন্ট ইনক্রিজ। অ্যান এভিডেন্ট ইনক্রিজ, ইনক্রিজটা হচ্ছে যে বৃদ্ধি, এভিডেন্ট মানে সাক্ষী। তাহলে অ্যানটা অ্যাজেক্টিভ, আর্টিকেল সর্বদা অ্যাজেক্টিভ, এভিডেন্ট অ্যাজেক্টিভ, ইনক্রিজ নাউন, এটা একটা নাউন ফ্রেজ, অর্থাৎ এটা হচ্ছে যে বাক্যের সাবজেক্ট। তাহলে হ্যাজ বিন মানে এটা একটা যে ক্রমবর্ধমান একটা সাক্ষী হয়েছে যে এই যে হ্যাজ মূল ভার্বে ফিফি ফর্ম প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রশ্ন হতে পারে অক্সিলিয়ারি ভার্ব এটা একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগেই তো সাবজেক্ট হয়, কিন্তু এখন ফাইনাইট ভার্বের পরে কেন সাবজেক্ট? দিয়ার দ্বারা অথবা হিয়ার দ্বারা বাক্য শুরু হলে এগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি হিয়ার এবং দিয়ার হচ্ছে দ্য অ্যাডভার্ব, এগুলো যদি বাক্যের শুরুতে হলে সাবজেক্ট ভার্বের আগে থেকে পরে নিয়ে যাবে, অর্থাৎ এটাকে বলা হয় ইনভার্সন। তাহলে এখান থেকে আমরা কি শিখে নিয়েছি? এখান থেকে আমরা শিখে নিয়েছি ইনভার্সন অফ অ্যাডভার্ব। ইনভার্সন অফ অ্যাডভার্ব মানে কি? ইনভার্সন মানে কি? ইনভার্স থেকে ইনভার্সন, ইনভার্স মানে উল্টে দেওয়া, অর্থাৎ বাক্যের শুরুতে যদি হিয়ার এবং দিয়ার যদি দিয়ে বাক্য শুরু হয় এগুলো বাক্যের সাবজেক্ট না, এগুলো অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না, নাউনের সাবজেক্ট হয়। এগুলো বাক্যের শুরুতে হলে সাবজেক্ট, এগুলো সাবজেক্টের স্থানে এগুলো দখল করে ফেলে বিদায় সাবজেক্টটা ভার্বের পরে চলে যাবে, অর্থাৎ ইনভার্স করে দেবে, উল্টা করে দেবে। এটাই হচ্ছে ইনভার্সন অফ অ্যাডভার্ব। আচ্ছা, যেটা এই চুক্তির উপর ভিত্তি করে, যেটা একটা বিদ্যমান যে ক্রমবর্ধমান একটা যে সাক্ষী, এভিডেন্ট, প্রমাণ, ইন ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিট থেকে ইন্টারপ্রিটেশনস, ব্যাখ্যা, নাউন অফ দ্য প্রসেস, প্রক্রিয়া, ইন টার্ম অফ, শর্তে অফ বাংলাদেশ স্ট্র্যাটেজিক অটোনমি, বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের উপর ভিত্তি করে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইউএসএ বাংলাদেশের উপর যে একটা পারস্পরিক চুক্তি হয়েছে, সেই চুক্তিটা এমন একটা প্রসেসের উপর গ্রহণ করে যে মানে যে প্রমাণের মধ্যে, যে ব্যাখ্যাটার মধ্যে বাংলাদেশের কিন্তু এখানে স্বায়ত্তশাসন, কৌশলগত স্বায়ত্তশাসনকে ভিত্তি করে, মানে বাংলাদেশের একদম স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে এরকম কোনো কিছু প্রথম দিক দিয়ে এখানে কিন্তু ইঙ্গিত দিচ্ছে না, এভাবে বোঝানো হচ্ছে। এখানে যদি আমরা সেন্টেন্সের মধ্যেই হ্যাজটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এখানে এই সেন্টেন্সটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট পেয়েছি, এজন্য এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ওয়ার ট্রেড অ্যান্ড জিওপলিটিক্স অ্যান্ড রেগুলেটরি অ্যালাইনমেন্ট ওয়ার, এই যে তাহলে আমরা এখানে পেয়ে গেছি ওয়ার হচ্ছে এখানে মেইন ভার্ব, ওয়ারের পর এখানে কোনো ভার্ব নাই। ওয়ান্স অ্যাডভার্ব, ডিস্টিং স্বতন্ত্র, অ্যাজেক্টিভ এবং প্রসেস নাউন। তাহলে দেখেন অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে অ্যাজেক্টিভ হয়, অ্যাজেক্টিভের আগে নাউন হয়। তাহলে কি বলা হচ্ছে? ওয়ার ট্রেড অ্যান্ড জিওপলিটিক্স, ব্যবসা বাণিজ্য, ভূরাজনীতি অ্যান্ড রেগুলেটরি অ্যালাইনমেন্ট, সমন্বয়, আরও অন্যান্য নিয়মতান্ত্রিক যে সমন্বয়, আর ওয়ান ডিস্টিং প্রসেস, যেটা স্বতন্ত্র প্রক্রিয়া ছিল, মানে স্ব রাষ্ট্রগুলোর যে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু বিদ্যমান আছে, এভাবেও বলা হচ্ছে। এবং ওয়ার এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে বুঝে নিতে হবে এখানে একাধিক ক্লজ থাকবে। এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা আছে সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে পরবর্তীতে আর একটা অবশ্য মেন ক্লজ হবে। মেন ক্লজটা কি দেখেন? দিয়ার ইন্টারকানেকশন পারস্পরিক সম্পর্ক, মানে ইউএস এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এটা একটা নাউন। শব্দের পরে যদি সাউন্ড থাকে সেটা ইন্টারকানেক্ট থেকে ইন্টারকানেকশন, ভার্ব থেকে নাউন, অর্থাৎ কানেক্ট থেকে কানেকশন। ইন্টার মানে হচ্ছে এটা একটা প্রিফিক্স, ইন্টার মানে বিটুইন, দুইটার মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে ইন্টার বোঝায়, অর্থাৎ
পারস্পরিক যে সম্পর্ক, তাহলে এটা যদি নাউন হয় দেয়ার হচ্ছে তো একটা অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাদের যে পারস্পরিক সম্পর্ক, নাও টাইটেনিং, যেটা একদম শক্ত দৃঢ়, এই যে আরটা হচ্ছে তো একটা লিঙ্ক ইন ভার্ব। তাহলে লিঙ্ক ইন ভার্বের এটা হচ্ছে তো একটা লিঙ্ক ইন ভার্ব, বিভার্ব সর্বদা লিঙ্ক ইন ভার্ব, লিঙ্ক ইন ভার্বের পরে এটা হচ্ছে তো একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে তো একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাওটা কি হবে? নাওটা হচ্ছে দ্য অ্যাডভার্ব। মানে এটা হচ্ছে এমন একটা শক্ত পারস্পরিক সম্পর্ক। লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশকে রেখে যাওয়া, এখানে কাকে ইন্ডিকেট করে? লাস্ট গভর্নমেন্ট, যারা জুলাই রেভলিউশনের আগে ক্ষমতায় ছিল, তারা রেখে যাওয়া বাংলাদেশ, তাদের কথাকে এখানে ইন্ডিকেট করেছে। এরকম আগের কোনো কথাকে ইন্ডিকেট করলে সেটাকে ফিগার অফ স্পিচের ভাষায় বলা হয় অ্যালিউশন। এটা হচ্ছে দ্য অ্যালিউশন করেছে, অর্থাৎ প্রাইম মিনিস্টার শেখ হাসিনার আগে পূর্ববর্তী প্রধানমন্ত্রীর কথা এখানে উল্লেখ করে দিয়েছে। উইথ এ ক্রিটিক্যাল চয়েস, মানে ক্রিটিক্যাল চয়েস, খুব গভীরভাবে। মানে এটা হচ্ছে একটা এমন একটি খুব ভয়ঙ্কর একটা ক্রিটিক্যাল চয়েস। আগের সরকার হচ্ছে যে সিনমুখী ছিল, এখন বাংলাদেশ থেকে যখন কি আওয়ামী লীগ সরকার ক্ষমতা চলে গিয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার তখন কি চলে গিয়েছিল? আমেরিকাপন্থী হয়ে গিয়েছিল। এই জন্য বলা হচ্ছে যে মানে সরকার পরিবর্তনের সাথে সাথে চয়েসটা, পরাশক্তির চয়েসটাও কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে। এই জন্য এটাকে বলা হয় যে ক্রিটিক্যাল চয়েস ইন দ্য ইয়ার্স অ্যাহেড, সামনে। তার মানে এখানে কী বলা হচ্ছে? যেমনই ব্যবসা বাণিজ্য, ভূরাজনীতিক এবং অন্যান্য অ্যালাইনমেন্ট যেগুলো আছে, এগুলো যেমন স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে এবং পরস্পরের মধ্যে কিন্তু বিশাল একটা শক্ত মনোবল সম্পর্ক থাকে, এবং সেই সম্পর্কটা এখন খুব ক্রিটিক্যাল হয়ে গিয়েছে গত সরকারের রেখে যাওয়া বাংলাদেশের। সামনের বছরগুলোতে আরও বেশি ক্রিটিক্যাল হবে। তাহলে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই যে এই অংশটাই হচ্ছে যে একটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখান থেকে কি বুঝাচ্ছেন? হোয়ার যদি এখানে থাকতো তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ হতো, অর্থাৎ যে ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখবেন এই যে হোয়ার, এটা হচ্ছে একটা WH ওয়ার্ড। WH ওয়ার্ড যখন কনজাংশন হয়, এগুলো সব সময় সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন হলে আরেকটা ক্লজ থাকলে ওটা সাবঅর্ডিনেট হবে না, ওটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ। কারণ দুইটা সাবঅর্ডিনেট ক্লজ কখনো হয় না, হতে পারে যদি করে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল মিলে যেটা হয় সেটা হচ্ছে যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা দেখি পরবর্তী প্যারাগ্রাফটা দেখেন। দ্য নেচার অফ অনগোয়িং টক্স, অনগোয়িং এটা চলমান, টক্স, তাহলে চলমান এটাকে টক্সকে আলোচনাকে মডিফাই করেছে। তাহলে আমরা যদি জানি ভার্ব প্লাস আইএনজি হলে সেটা দুইটা হয়, একটা জেরান্ট হয় আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়। এটা নাউনের কাজ করে, এটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এটা কোন ধরনের আলোচনা? চলমান আলোচনা, অর্থাৎ এটাকে মডিফাই করেছে। সো এটা হচ্ছে তো একটা অ্যাডজেক্টিভ, অনগোয়িং এখানে অ্যাডজেক্টিভ, তাই এটাকে আমি বলতে হবে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। টক যদিও ভার্ব, তবে এখানে নাউন অর্থে ইউজ করা হয়েছে। এখানে ডিসকাশন, অর্থাৎ দুইটা পক্ষের মধ্যে যে আলোচনা, চলমান আলোচনার যে প্রকৃতি। ডাস টু ভার্ব, নট রিজেম্বল, মনে করা, এটা একটা নেগেটিভ ফর্ম। এটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব, রিজেম্বল হচ্ছে যে মেইন ভার্ব। টু ডু ভার্ব হচ্ছে তিনটা, ডু, ডাস, ডিড। টু ডু ভার্ব নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারগেটিভে হয় শুধু। যখন টু ডু ভার্ব হবে, টু ডু ভার্বের পরে মেইন ভার্বটা সবসময় রুট ফর্মে হবে, বেস ফর্মে হবে। আচ্ছা, এটা একটাও জানলাম। অর্থাৎ টু ডু ভার্বের পর এখানে বেয়ার ইনফিনিটিভ হচ্ছে, টু ছাড়া ইনফিনিটিভ। তাহলে টু ডু অক্সিলিয়ারি ভার্ব সর্বদা ফাইনিট ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব যদি ফাইনিট ভার্ব হয়, এটা যদি ফাইনিট ভার্ব হয়, তাহলে টক্স এতটুকু পর্যন্ত এটা হচ্ছে দ্য বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট আইডেন্টিফাই কীভাবে করবেন? ফাইনিট ভার্বের আগে যতটুকু আছে ততটুকু সাবজেক্ট। এই সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড আছে, এটাকে আমাদেরকে বলতে হবে ফ্রেজ, সাবজেক্ট বিদায় এটা নাউন ফ্রেজ। আচ্ছা, যে চলমান আলোচনার যে প্রকৃতি, বৈশিষ্ট্য, সেটা মনে হয় না যে দ্যাট অফ দেখো ইউজুয়াল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা কোনো শুল্কমুক্ত, একদম উন্মুক্ত কোনো বাজার চুক্তি নয়। এখানে কিন্তু কি কোনো রাষ্ট্রের বেশি স্বার্থ, আবার কোনো রাষ্ট্রের হচ্ছে যে কম। হয়তো এখানে কিন্তু বিস্তারিত বললে বুঝবেন
আমেরিকার অনেক বেশি স্বার্থ আছে, এটা নিয়ে অনেক আলোচিত সমালোচিত হচ্ছে। বাংলাদেশের একটু কম স্বার্থও আছে, তাই জন্য এটাকে একদম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলা যাচ্ছে না। অর্থাৎ এখানে এই যে দ্যাট অফ ব্যবহারটা একটু দেখেন। দ্যাট অফ মানে কি? দ্যাট অফ মানে ওই চুক্তিকে ইন্ডিকেট করেছে, অর্থাৎ আগের কোনো কথাকে ইন্ডিকেট করার জন্য দ্যাট অফ ইউজ করতে হবে। দ্যাট অফ, এখানে দ্যাট অফ, এখানে প্রেপোজিশনের পর আগে আছে বিদায় দ্যাটটা কিন্তু এখানে আমাকে প্রনাউন হিসেবে বিবেচনা করতে হবে। এটা হচ্ছে একটা প্রনাউন, অর্থাৎ আগের কোনো নাউনকে অর্থাৎ চুক্তিটাকে ইন্ডিকেট করেছে। এরপরে commentaries published by analysts in international policy outlets and research-based institutions as well as official declaration by the White House clearly show that this is an attempt to establish a framework for a reciprocal trade agreement. দেখেন, commentaries মানে বিভিন্ন ধরনের কমেন্ট, মন্তব্য, পাবলিশড অর্থাৎ বিভিন্ন পেপার পত্রিকায় এগুলো নিয়ে অনেক কমেন্টস হয়েছে, প্রকাশিত হয়েছে। এই যে দেখেন, এটা অনেকে মনে করবেন এটা হচ্ছে দ্য ভার্ব, অ্যাকচুয়ালি কিন্তু এখানে এটা কিন্তু ভার্ব হচ্ছে না। আমি এটা একটু মুছে দিচ্ছি। ভার্বের ফিফি ফর্ম তখনও মেইন ভার্ব হবে যখন এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, না থাকলে বুঝে নিতে হবে এটা কিন্তু ভার্বের কাজ করে, এটা কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট পার্টিসিপল ফর্ম যখন অক্সিলিয়ারি ভার্ব ছাড়া যখন হবে বুঝে নিতে হবে এটা নন ফাইনিট ভার্ব এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করে, কারণ পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে প্রশ্ন হতে পারে এটা যদি নাউন হয়, নাউনের আগে না হয়ে অ্যাডজেক্টিভ পরে কেন হলো? হতে পারে তখন এটাকে বলা হয় ফোর্সড মডিফায়ার। আগে হলে সেটা ফ্রি মডিফায়ার, পরে হলে সেটা ফোর্স মডিফায়ার। তাহলে এই যে বিভিন্ন অ্যানালিস্ট দ্বারা বিভিন্ন বিশ্লেষকদের কমেন্ট যে প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল পলিসি আউটলেট মানে এখানে নিউজ পেপার, আন্তর্জাতিক বিভিন্ন নীতি নির্ধারক বিভিন্ন আউটলেটসে, রিসার্চ বেসড ইনস্টিটিউশন বিভিন্ন গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে। তাহলে এই ফুল এই অংশটা হচ্ছে না, আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। যখন অনেকগুলো ওয়ার্ড থাকবে, অনেকগুলো ওয়ার্ডের মাধ্যমে কিন্তু মানে শুরুতে নাউন বা মাঝখানে প্রেপোজিশন এরকম যদি কিছু থাকে, কোনো একটা বিষয়কে ইন্ডিকেট করলে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। অ্যাজ ওয়েল এজ নাউন ফ্রেজ এবং অফিসিয়াল ডিক্লারেশন, ডিক্লিয়ার থেকে ডিক্লারেশন, ভার্ব থেকে নাউন। অফিসিয়াল কোনটা? যেটা গভর্নমেন্টের সচরাচর কোনো একটা রাষ্ট্রের যখন গভর্নমেন্ট ভিত্তিক কোনো যখন একটা ঘোষণা হয় তখন এটাকে বলা হয় অফিসিয়াল ডিক্লারেশনস বাই দ্য হোয়াইট হাউস, অর্থাৎ হোয়াইট হাউস কর্তৃক, অর্থাৎ আমেরিকান গভর্নমেন্টের। হ্যাঁ, এই যে এখানে হোয়াইট হাউস বলতে বোঝানো হয়েছে আমেরিকান গভর্নমেন্টকে, অর্থাৎ একটা দ্বারা অন্য আরেকটাকে নির্দেশ করলে সেটাকে বলা হয় মেটোনিমি, রূপান্তর। এটা একটা হচ্ছে ফিগার অফ স্পিচ, অর্থাৎ একটা দ্বারা যখন, যেমন এখানে হোয়াইট হাউস বলতে এখানে আমেরিকান গভর্নমেন্টকে বোঝানো হয়েছে, এই জন্য এটা অফিসিয়াল বলা হচ্ছে। এরকম একটা দ্বারা যখন অন্য আরেকটাকে ইন্ডিকেট করবে সেটাকে বলা হয় মেটোনিমি, রূপান্তর। ক্লিয়ারলি শো দ্যাট, এই যে এতক্ষণ পর আমরা মেইন ভার্ব পাইলাম, এটা হচ্ছে দ্য মেইন ভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব, মেইন ভার্বের আগে অ্যাডভার্ব হতে পারে। ক্লিয়ার থেকে ক্লিয়ারলি, ক্লিয়ার অ্যাডজেক্টিভের পরে এলওয়া যুক্ত হলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। তাহলে দেখেন একদম এটা যদি ফাইনাইট ভার্ব হয়, ক্লিয়ারলি থেকে একদম কমেন্টারিজ পর্যন্ত ফুলটা নাউন ফ্রেজ। এই অ্যাজ ওয়েলের পরেও নাউন ফ্রেজ, অ্যাজ ওয়েলের আগেও নাউন ফ্রেজ। তাহলে অ্যান্ডের আগে যেমন নাউন ফ্রেজ, পরে নাউন ফ্রেজ, অ্যাজ ওয়েল এস আগে পরে সেম। এটাও একটা অ্যাজ ওয়েল এস একটা প্যারালাল স্ট্রাকচারের অংশ। তাহলে এখানে মেইন ক্লজ পেয়ে গিয়েছি। আমি যদি একটু কালারটা যদি চেঞ্জ করে দেখাই তাহলে একদম বুঝতে আরও বেশি সুবিধা হবে। এই যে দ্যাটটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ইন কনজাংশন, তাহলে পরবর্তীতে যেটা হচ্ছে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট কনজাংশন, দিস আবার কিন্তু কি ডিস্ট হচ্ছে একটা সাবজেক্ট এবং এটা প্রোনাউন। দিস দ্যাট যখন সাবজেক্ট হয় তখন এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার দ্যাট কনজাংশনও হয়েছে এখানে, মনে রাখবেন। দিস ইজ অ্যান অ্যাটেম্পট, অ্যান্টা অ্যাডজেক্টিভ, এটা এমন একটি প্রচেষ্টা। তাহলে দিস মানে কোনটা? এটাকে বোঝানো হয়েছে, প্রচেষ্টাটাকে। দিস এর কমপ্লিমেন্ট হচ্ছে এটা, এখানে অ্যান অ্যাটেম্পট, এটা নাউন ফ্রেজ, এটা একটা কমপ্লিমেন্ট। টু এস্টাবলিশ, ইনফিনিটিভ। এই মানে হোয়াইট হাউস বলেছে এটার মেন উদ্দেশ্যটা কি এস্টাবলিশ করা। এস্টাবলিশের নাউন হচ্ছে যে এস্টাবলিশমেন্ট, টুর পরে ভার্বের বেস ফর্ম বিদে এখানে এস্টাবলিশ হয়েছে। ফ্রেমওয়ার্ক,
এমন একটি শক্ত কাঠামো তৈরি করবে ফর রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, মানে পারস্পরিক একটা বাণিজ্য চুক্তির জন্য এরকম এই চুক্তিটা তাদের কমেন্ট হচ্ছে যে একটা শক্তিশালী একটা কাঠামো তৈরি করবো। অর্থাৎ পারস্পরিক মানে আমেরিকার যেমন স্বার্থ আছে বাংলাদেশেরও স্বার্থ আছে, একদম বাংলাদেশের স্বার্থ বেশি আমেরিকার স্বার্থ কম, আমেরিকার স্বার্থ বেশি বাংলাদেশের স্বার্থ কম, এরকম কোনো কিছু না। মানে ওদের কথায় হচ্ছে যে দুই রাষ্ট্রের হচ্ছে যে সমান সুযোগ সুবিধা পাবে, এটাকে বলা হচ্ছে যে রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট। আচ্ছা, এখন আমরা দেখি যে তাহলে আগেরটা হচ্ছে যে মেইন ক্লজ, পরেরটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখান থেকে শুরু করি সেন্টেন্সটা কীভাবে গঠন করছে দেখেন, এতটুকু পর্যন্ত এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে এখান থেকে আমরা মানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বিষয় যদি আলোচনা করি, এই সেন্টেন্সটা এতটুকু পর্যন্ত। তাহলে ফাইনাইট ভার্ব দিয়েছি শুধু এটা। আমরা যখন একটা ওয়ার্ড দিয়ে একটা সাবজেক্ট তৈরি করি তখন আমাদের সেন্টেন্সটা একটা নাউন বা প্রনাউন দিয়ে যখন সাবজেক্ট তৈরি করি, শুধুমাত্র নাউন বা প্রনাউন দিয়ে যখন একটা সাবজেক্ট তৈরি করি তখন সেন্টেন্সটা সিম্পল হয়। যেমন দেখেন, মানে অনেকগুলো সেন্টেন্সের কথা একটা সাবজেক্টে বলে দিয়েছে, অর্থাৎ আমরা কম লিখেও কিন্তু অনেক কিছু এভাবে প্রকাশ করতে পারি। আমরা যখন সাবজেক্টের ভিতরে অনেকগুলো সেন্টেন্সের অর্থ কিন্তু একটা সাবজেক্টের ভিতরে উল্লেখ করে ফেলতে পারি। আবার আমি চাইলে এখানে খণ্ড খণ্ড অংশকে কিন্তু এই ফ্রেজটাকে আলাদা আলাদা ফাইনাইট ভার্ব সাবজেক্ট তৈরি করে সেন্টেন্স তৈরি করতে পারি, মানে আবার বড় করেও লিখতে পারি। এগুলোই হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিল। আমি চাইলে একটা সেন্টেন্সকে ছোটও করতে পারি, একটা সেন্টেন্সকে বড়ও করতে পারি। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট একটা ওয়ার্ডও হয়, একটা বিশাল একটা ফ্রেজও হচ্ছে। ফ্রেজটা কীভাবে তৈরি করেছেন সেটাও কিন্তু দেখেছেন। আচ্ছা, এরপর আর দেখেন দ্য লেটার মানে পরবর্তীতে, যেটা পরবর্তীতে, লেটার মানে এখানে দেখেন এই লেটার মানে কি একদম একটু পরে। আবার এই লেটার মানে হচ্ছে বর্ণ বা সিটি যখন হবে। আবার এই লেটার মানে হচ্ছে কি মানে সম্প্রতি বা পরবর্তীতে এরকম কোনো কিছু। উড ফোকাস এখানে ভার্ব, মডেল ভার্বের পর ভার্বের B1 B0 বেস ফ্রম। অনটা একটা প্রেপোজিশন, অনের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়েছে। এটা হচ্ছে কি ইজি হচ্ছে যে অ্যাডজেক্টিভ, ইজির ভার্ব হচ্ছে যে ইজ ভার্ব। তাহলে খেয়াল করেন টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এই জন্য এখানে অনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়েছে। খেয়াল করেন সিলেক্টেড ফার্স্ট পার্টিসিপল ফ্রম, যে সহজ করেছে। সিলেক্টেড টপিক, যে নির্ধারণকৃত, এখানে সিলেক্টেড মানে নির্বাচিত না, নির্ধারিত যে শুল্ক সেটাকে আরও বেশি সহজ করেছে। অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার্স মানে বাধা, যেটা শুল্কমুক্ত যে বিষয়গুলো আছে এগুলোকে আরও বাধামুক্ত করেছে। ইনক্রিজিং বৃদ্ধি করেছে, এটা একটা জেরান্ট। রেগুলেটরি প্রেডিক্টেবিলিটি মানে নিয়মতান্ত্রিক যে ভবিষ্যৎ কোনো কিছু অগ্রিম বার্তা, এটাকে আরও বেশি সহজ করেছে। অ্যান্ড ফস্টারিং লালন করা, ট্রেড ফ্যাসিলিটেশন মানে বাণিজ্যকে আরও বেশি সহজ করেছে। ইন স্পেসিফিক এরিয়াস বিভিন্ন কিছু সুনির্দিষ্ট এলাকার মধ্যে, যেমন গার্মেন্টস, এগ্রিকালচার কৃষি, টেকনোলজি ট্রান্সফার, ডিজিটাল ট্রেড, এগুলো বুঝতেছেন আপনারা। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট মানে যেটা বুদ্ধিগত বিভিন্ন ধরনের এই সম্পত্তির অধিকারের উপর। তার মানে এই কথাটার অর্থ এটা বোঝাচ্ছে যে এখান থেকে মানে ওরা বলতে চাচ্ছে যে এই যে চুক্তিটা করেছে বাংলাদেশের সাথে, চুক্তিটা করার আগে আমেরিকান গভর্নমেন্ট কিন্তু যেটা 45 থেকে এরপর 37 এভাবে শুল্ক আরোপ করার একটা হুমকি দিয়েছিল। মানে এই যে এটাকে বলা হচ্ছে সিলেক্টেড ট্যারিফস। এখন এটা যখন চুক্তিটা করেছে বাংলাদেশ গভর্নমেন্টের উপর শুল্কটা একদম কমিয়ে এনেছে, ফলে এই শুল্ককে আরও সহজ করেছে। আগামী দিনের বাংলাদেশের সাথে যে গার্মেন্টস, এগ্রিকালচার, টেকনোলজি বিভিন্ন যে বাণিজ্যিক হবে, বিনিময় হবে, সেগুলোকে আরও বেশি সহজ করবে। এটাকে বলা হচ্ছে যে রেগুলেটরি প্রেডিক্টেবিলিটি। প্রেডিক্টেবল থেকে প্রিডিক্ট, যেমন এই শব্দটা দেখেন, প্রিডিক্ট শব্দটা হচ্ছে যে ভবিষ্যৎবাণী করা, ভার্ব। আবার এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ করি প্রেডিক্টেবল। আবার যখন এটাকে আবার নাউন করেছি প্রেডিক্টেবিলিটি, নাউন, কারণ রেগুলেটরি এই যে রেগুলার হচ্ছে যে অ্যাডজেক্টিভ, আবার রেগুলেটরিও কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ। এবং এখানে আরেকটা বিষয়, বিশাল একটা সেন্টেন্সের মধ্যে কয়টা, এই যে উঠ হচ্ছে যে একটা ফাইনাইট ভার্ব, ফোকাস এখানে একটা মেইন ভার্ব, তাহলে আরও অনেকগুলো ভার্ব, ইজ ইন নন ফাইনাইট ভার্ব, ইনক্রিজ ইন নন ফাইনাইট ভার্ব, ফোস্টার ইন নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ 3টা নন ফাইনাইট ভার্ব।
তাহলে এই সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব একটা ফাইনাইট ভার্ব থাকা মানে একটা ক্লজ, কতটা নন ফাইনাইট ভার্ব থাকবে সেটা কিন্তু মুখ্য বিষয় না। তাহলে বুঝে নিতে হবে সেন্টেন্সটা বড় হলো, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এভাবে যদি আপনারা যদি বিশ্লেষণ করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এক্সাম ওরিয়েন্টেডভাবে একদম প্র্যাকটিসটা হয়ে যায়। একটার ভিতরে গ্রামার, একটার ভিতরে ট্রান্সলেশন, একটার ভিতরে হচ্ছে যে ফিগার অফ স্পিচ, একটার ভিতরে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড অ্যানালাইসিস, ফোকাস রাইটিং, ফ্রিহ্যান্ড রাইটিং, একসাথে একদম যেটা মাল্টিপলস কনসেপ্ট ইন ওয়ান, একটার ভিতরে সব কিছু। আমি এভাবেই ইতিমধ্যে আমি একটা নিউজ পেপার অ্যানালাইসিসের উপরে সকল এই বিষয়গুলোকে টার্গেট করে একটা ব্যাচ শুরু করেছি। আর একটা ব্যাচ আমি 15 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি, শুধু এটা অনলি নিউজ পেপার অ্যানালাইসিসের উপরই। এটা আমি বলেছি, যারা কোর্সটি করতে আগ্রহী তারা নিচের যে নাম্বার দেওয়া আছে সে নাম্বার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এনরোল করে রাখতে পারেন। 15 তারিখ এটার ওরিয়েন্টেশন ক্লাস। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।